তার সাথে কমপ্লাই আসলে করে না। তখন যখন কমপ্লাই করে না কিন্তু মেথডটা ওয়ার্কিং, কিন্তু আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স মেজার করতে গেলে দেখা যাচ্ছে তার কিছু কিছু প্যারামিটারটাকে আবার চেঞ্জ করতে হয়। এই ধরনের চেঞ্জ গুলোকে আসলে বলে হচ্ছে অপটিমাইজেশন আর কি। তো স্টেপ 4 সেটা হচ্ছে অপটিমাইজ দ্য মেথড। The analytical method is optimized by adjustment the parameter such as preparation। হ্যাঁ, অর্থাৎ স্যাম্পল প্রিপারেশন যদি তুমি এইচপিএলসি ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে ধরো মোবাইল ফেস কম্পোজিশন, কলাম, ডিটেক্টর, এই জিনিসগুলো তখন চেঞ্জ করে নিতে হয়। অর্থাৎ এখানে যেটা হয়েছে যে ওই যে কলাম ক্রোমাটোগ্রাফি সেদিন তোমাদেরকে একটু বলেছিলাম যে সেপারেশনটা মূলত ডিপেন্ডস অন দ্য সলিবিলিটি অফ দ্য সাবস্টেন্স অন দ্য মোবাইল ফেজ। তো সব মোবাইল ফেজে তো সলিবিলিটি একই রকম হবে না। তো কোন মোবাইল ফেজ ইউজ করলে দেখা যাচ্ছে তার সলিবিলিটি বেশি, তাড়াতাড়ি সেপারেশন হয়, আবার কোন কলামে সেপারেশন বেশি হয়, কোন ডিটেক্টরে দেখা যাচ্ছে ওই সাবস্টেন্সের তোমার রেসপন্স বা সেন্সিটিভিটি বেশি। সুতরাং ওইগুলা ডিপেন্ড করে একটা মেথড যখন ধরো ডেভেলপ হয়ে গেল, তারপরে প্যারামিটার চেঞ্জ করে এগুলোকে আরো একটু আপডেট করা। হ্যাঁ, অর্থাৎ এটাকে সুইটেবল ফর ইন্টেন্ডেড ইউজ করে নেওয়াটাই হচ্ছে অপটিমাইজেশন। এখন ধরো মেথডটা অপটিমাইজ হয়ে গেল যে না, এখন এই এই প্যারামিটার চেঞ্জ করার ফলে দেখা যাচ্ছে যে আলটিমেট যে রেজাল্টটা সেটা আমাদের যে ডিজায়ার তার সাথে কমপ্লাই করছে। তখন যেটা করা হয়ে থাকে যে যে জিনিসটা সামনে আসে যে ভ্যালিডেশন। হ্যাঁ, কারণ কোনো মেথড ডেভেলপমেন্টের পরে ভ্যালিডেশন না করে কমার্শিয়াল ইউজ আসলে হয় না। তো তারপরে যেটা হচ্ছে ভ্যালিডেশন অফ দ্য মেথড, এই পর্যন্তই হচ্ছে আলটিমেটলি মেথড ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, যে মেথড ভ্যালিডেশন হচ্ছে is executed under the R&D and GLP complaint condition depending on the regulatory needs। হ্যাঁ, অর্থাৎ যেসব রেগুলেটরি বডিগুলো থাকে তাদেরও কিছু কিছু ডিমান্ড থাকে যে না তোমাদের মেথড গুলো এরকম হইতে হবে, এরকম রিটার্ন থাকতে হবে, এই সেই। তো ওদের ইয়ের সাথে দেখা যাচ্ছে যে এগুলাকে কমপ্লাই করা, সাথে সাথে মেথড ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে এই যে আমরা একটা মেথড ডেভেলপমেন্ট করলাম এটা আসলে পারফেক্টলি কাজ করছে কিনা, হ্যাঁ, উইথ আওয়ার ডিজায়ার। তো এই জিনিসটার জন্য দেখা যাচ্ছে প্রত্যেকটা মেথডকে অনেকবার, একাধিকবার, কমপক্ষে 3বার অ্যানালাইসিস করে একই সাবস্টেন্স একই অ্যানালিস করে দেখা যাচ্ছে যে একই রেজাল্ট আসে কিনা। যদি সেম রেজাল্ট আসে তখনই বলি আমরা আর কি যে না, মেথডটা ভ্যালিডেট, অর্থাৎ এটা এই যে কোনো কন্ডিশনের জন্য আসলে কাজ করছে। তো কোয়ালিটি অ্যাসুরেন্স টিম এনশিওর দ্য কমপ্লায়েন্স এন্ড হোস্ট রেগুলেটরি অডিট অ্যাজ নিডেড আর কি। তো যেটা হয় যে ওই রেগুলেটরি বডি অ্যাজ ওয়েল এজ ডিমান্ড কমপ্লাই করার জন্য দেখা যাচ্ছে যে এই মেথডটাকে ভ্যালিডেশন করা, এবং এইটার যে দায় দায়িত্ব আর কি, অর্থাৎ এই মেথড ভ্যালিডেশনের যে ফাইনাল স্টেজে গিয়ে অ্যাপ্রুভালের জন্য যে কাজগুলো, এগুলো আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা কিউএ ডিপার্টমেন্ট থাকে ফার্মাসিউটিক্যাল, তারা আসলে দেখা এইগুলোকে হোস্ট করে আর কি। তো যখন একটা মেথড ভ্যালিডেশন হয়ে গেল তখন ট্রান্সফার দ্য মেথড, এটা অপশনাল আসলে, অনেক জায়গায় করে। যেমন একটা মেথড কোন একটা ল্যাবরেটরি ডেভেলপ করলে অন্য আরেকটা ল্যাবরেটরিতে দেওয়া, যে আমরা এটা ডেভেলপ করেছি যেহেতু কাজ করে কিনা। হ্যাঁ, অন্য ল্যাবরেটরি গেলে কন্ডিশন চেঞ্জ হলে দেখা যাচ্ছে অনেক সময় রেজাল্ট হেরফের হতে পারে আর কি। যদি এমন হয় যে না, অন্য ল্যাবরেটরিতে দ্যাটস অলসো ওয়ার্কিং ওয়েল, দেন ইট ইজ ফাইনালি কনফার্ম, এবং এটাকে দিয়ে আসলে দেখা যাচ্ছে স্যাম্পল অ্যানালাইসিস শুরু করা আর কি। তো দেন ফাইনালি হচ্ছে যে স্যাম্পল অ্যানালাইসিস আন্ডার দ্য আর&ডি এন্ড সিজিএমপি কন্ডিশন। তো সিজিএমপি তো তোমরা জানো যে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস আর কি, যেটা বোঝায় যে এভরিথিং ইজ আপ টু ডেট। হ্যাঁ, এখন পর্যন্ত যেসব সাপোর্ট অ্যাভেলেবেল বা যেসব ইনস্ট্রুমেন্টেশন অ্যাভেলেবেল অথবা যেসব রিয়েজেন্ট এবং ইয়ে অ্যাভেলেবেল সবগুলো আপ টু ডেট করে, হ্যাঁ, অর্থাৎ এই মেথডটাকে দিয়ে দেখা যাচ্ছে তখন স্যাম্পল অ্যানালাইসিস করা যায়। সো আমরা যদি বলি যে মেথড ডেভেলপমেন্ট করতে কতগুলা কাজ করতে হয়, প্রথম হচ্ছে ডিফাইন দা মেথড অবজেক্টিভস, তারপরে দেন ডেভেলপ এ মেথড প্ল্যান, যখনই হয়ে যায় তারপর অপটিমাইজেশন এন্ড ভ্যালিডেশন। এই এই পাঁচটাকে তুমি বলতে পারো যে না, আর ফাঁকে আছে লিটারেচার রিভিউ, দে আর দ্য মেইন স্টেপ অফ দ্য মেথড ডেভেলপমেন্ট আর কি। তারপরে তোমার যখন একটা মেথড ডেভেলপমেন্ট হয় এবং ভ্যালিডেট হয় তখন দেখা যাচ্ছে অন্য ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে এগুলাকে সাপ্লাই দেওয়া। হ্যাঁ, অর্থাৎ এগুলাকে একই ধরনের এই প্রোডাক্ট যারা করতে চায় তখন তাদেরকে সাপ্লাই দেওয়া। এবং একই যদি এমন হয় যে না একাধিক ল্যাবরেটরিতে কাজ করে, হ্যাঁ, একাধিক কন্ডিশনে দেখা যাচ্ছে মেথড সুইটেবল ফর দ্য প্রোডাক্ট, তখন দেখা যাচ্ছে এগুলাকে কমার্শিয়ালি ইউজ করে স্যাম্পল অ্যানালাইসিস করা যায়। সো এই স্টেপ গুলো আসলে একটা মেথড ডেভেলপমেন্ট এর জন্য কাজে লাগে। সো যখন একটা মেথড ডেভেলপ হয়ে যায় তখনই আমরা ওই যে 5 নাম্বার স্টেপ যেটা আমরা বলি আর কি, যে ভ্যালিডেশন
অবশ্যই করতে হয়। তো ভ্যালিডেশন একটা ইম্পর্টেন্ট টার্ম, এবং এই চ্যাপ্টারটাতে আমরা যা দেখেছি ভ্যালিডেশন নিয়ে সব কথাবার্তা আর কি। তো এই যে ফ্লো চার্টটা আমরা বলেছি, আমরা কিন্তু এখানে ছোট ছোট করে কিছু কথা আমরা বলেছি যে এই স্টেপ গুলোর উদ্দেশ্য কি। তো এই স্লাইডটা আসলে ছোট ছোট, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই পুরাটা আসলে ওই যে অ্যানালাইটিক্যাল বই থেকে আমি উঠাই দিয়েছি আর কি। বইটা হচ্ছে তোমার ক্রিশ্চিয়ানের অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বই। হ্যাঁ, তোমাদের সাথে আমার যেদিন দেখা হয় আমি দেখাবো না তোমাদেরকে বইটা। তো ওটা থেকে নেওয়া আর কি, ওই বই থেকে হুবহু করে দিয়েছি পুরাটা, ফলে আসলে লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আহ, আমি দেখতে পাচ্ছি যদিও। যে ধরো ডিফাইন দ্য প্রবলেম, তারপরে সিলেক্ট দ্য মেথড, যেটা হচ্ছে তোমার লিটারেচার রিভিউর কথা বলেছি। তারপর obtain the representative sample, হ্যাঁ, prepare the sample for analysis, then perform any necessary chemical separation যদি লাগে আর কি, then perform the measurement, আমরা যেটা বলছি যে মেথড আর কি। ফাইনালি একটা মেথড যখন ওই ডাটা মেজারমেন্ট শেষ হয়ে যায়, তখন ওই মেথড সম্পর্কে একটা কনক্লুশন আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হয় সেখানে, হ্যাঁ, তারপরে রিপোর্ট দ্য রেজাল্ট। অর্থাৎ আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা কি ফ্লোচার্ট আকার বই কিন্তু দেখিয়েছে। আমি ওইটা কি ওখান থেকে তোমাদের জন্য আসলে উঠে রেখেছি। বইটার নাম হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। ডি ক্রিশ্চিয়ান সম্ভবত বইটার রাইটার আর কি। হ্যাঁ, আমার ধারণা এটা সব জায়গায় পাবা বইটা আর কি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে আমরা অনেক বেশি পড়ি আর কি। নেক্সট হচ্ছে আমরা মেথড ভ্যালিডেশনে চলে যাই। যে তো মেথড ভ্যালিডেশন আসলে বলতে আমরা আসলে যে জিনিসটা বুঝি, একটু আগে আমরা যেটা বলছি যে মেথড ভ্যালিডেশন ইজ আ প্রসেস ইউজ টু কনফার্ম দ্যাট অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এমপ্লয়েড ফর দ্য স্পেসিফিক টেস্ট। হ্যাঁ, এটা আমি কি সি লিখে ফেলছি না ও এর মতো দেখাচ্ছে, স্পেসিফিক টেস্ট, হ্যাঁ, is suitable for intended use। কার জানি মাইক্রোফোনটা বারবার আনমিউট হয়ে যাচ্ছে আর কি, নয়েজ আসতেছে। আমি সবারটা একটু আনমিউট মিউট করে দিলাম, হ্যাঁ। যাই হোক, তো মেথড ভ্যালিডেশন ইজ a process used to confirm that the analytical procedure employed for the specific test is suitable for intended use। হ্যাঁ, তো যে কথাটা মিন করে যে একটা মেথড ডেভেলপমেন্ট ফর এটা কনসিস্টেন্টলি রেজাল্ট দিচ্ছে, এটা নিশ্চিত করাটাই হচ্ছে মেথড ভ্যালিডেশন। হ্যাঁ, এবং ভ্যালিডেট কোন একটা মেথড যখন হয়, তখন দেখা যাচ্ছে দ্য রেজাল্ট ফ্রম দ্য মেথড ভ্যালিডেশন ক্যান বি ইউজ টু জাজ দ্য কোয়ালিটি। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের মেইন উদ্দেশ্যের মধ্যে যেটা পড়ে, টু এনশিওর দ্য কোয়ালিটি, রিলায়েবিলিটি এন্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, অর্থাৎ এই জিনিসগুলো থাকতে হবে, কারণ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তো অন্য যে কোনো অর্ডিনারি প্রোডাক্টের মতো না, কারণ এই প্রোডাক্ট অবশ্যই তার কোয়ালিটি এনশিওর করতে হবে। হ্যাঁ, আর কোয়ালিটি এনশিওর করতে হলে তার যেসব সাপোর্টিং যত কিছু আছে সবগুলো আসলে কোয়ালিটিফুল হতে হবে আর কি। সুতরাং মেথডও ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ, যে এই যে এনশিওর করবে, অর্থাৎ বা এই মেথড থেকে যেসব রেজাল্ট পাবে সেগুলো যাতে পারফেক্ট টু জাজ দ্য কোয়ালিটি, রিলায়েবিলিটি এন্ড কনসিস্টেন্সি অফ দ্য অ্যানালিটিক্যাল রেজাল্ট, and it is the integral part of the good analytical practice। আমরা পরে কোয়ালিটি অ্যাসুরেন্স, যখন কোয়ালিটি অ্যাসুরেন্স তখন আমরা পড়বো গুড ল্যাবরেটরি প্র্যাকটিস। তো এখন কথা হচ্ছে যে কোন ধরনের মেথড গুলাকে সবচেয়ে বেশি ভ্যালিডেশন করে নিতে হয়। যে এখন কোন একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলা প্যারামিটার আসলে মেজার করা হয়। তো সবগুলা প্যারামিটারই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে কোনো কোনোটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন তুমি যদি বলো যে একটা প্রোডাক্টের আইডেন্টিফিকেশন, হ্যাঁ, যে এই প্রোডাক্টটা আসলে যেটা আমরা মিন করছি সেটাই কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি কোনো কারণে অন্য প্রোডাক্ট হয়, ডেফিনেটলি বুঝতেই পারছো যে তার ইম্প্যাক্ট আসলে কি হবে। তো নাম্বার ওয়ান, আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে এজ এ ভেরি এমফাসাইজ। যে তারপরে সেকেন্ড হচ্ছে দ্য ইম্পিউরিটি কন্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে কি ইম্পিউরিটিজ আছে, হ্যাঁ, বা হোয়াট আর দ্য মোস্ট প্রবাবল ইম্পিউরিটিজ ইন দ্য স্যাম্পল, তো সেটাকে কনফার্ম করা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই ইম্পিউরিটিজ আছে বাট হাউ মাচ, হ্যাঁ, তার পরিমাণ। প্রথমটা বললাম আইডেন্টিফিকেশন বা কোয়ালিটিটিভ, সেকেন্ডটা হচ্ছে লিমিট টেস্ট ফর দা কোয়ালিটি কন্ট্রোল। যে কি পরিমাণ ইম্পিউরিটিজ আছে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট।
তো সেটাকে এনশিওর করা হচ্ছে দেখা যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আর কি। তো তারপরে যেটা হচ্ছে যে দ্য কন্টেন্ট অফ দ্য মেইন কম্পোনেন্ট, আমরা যেটাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বলি, যে ফার্মাসিউটিক্যাল বা এপিআই, সেটার পরিমাণটা আসলে কত। সো এই চারটাকে মেজর এমফাসিস দিয়ে আসলে অ্যানালাইসিস করা হয়। So the validation of the analytical method is directed by the four most common types of the analytical procedure. হ্যাঁ, এর মধ্যে একটা কি বলছি, আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আর পরের দুইটা বললাম যে কোয়ালিটেটিভ টেস্ট ফর দ্য ইম্পিউরিটিস কন্টেন্টস, তারপরে লিমিট টেস্ট ফর দ্য কন্ট্রোল ইম্পিউরিটিস, এন্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে তোমার আহ তারপরে হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট ফর দ্য অ্যাক্টিভ moiety in sample, drug substance or the drug product of the other selected component in the drug product। অর্থাৎ যে জিনিসটা এখানে মিন করতে চেয়েছি যে আসলে তোমার ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল অথবা ফিনিশ গুডের মধ্যে তার যে মেইন কম্পোনেন্ট বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের আসলে কি পরিমাণ আছে, সেটার যে অ্যানালাইসিস, সেই মেথডটাকেও দেখা যাচ্ছে ভ্যালিডেশন করে নিতে হয়। সো এখন আমরা দেখি যে এই ভ্যালিডেশন গুলা মেইন ইয়েটা, যেমন আইডেন্টিফিকেশনের কথা যদি আমরা বলি, যে ফার্মাসিউটিক্যাল আইডেন্টিফিকেশন কিভাবে করে। হ্যাঁ, অনেক ওয়েতে আসে আইডেন্টিফিকেশন করে। কোন সাবস্টেন্স সিম্পল মেল্টিং পয়েন্ট দিয়ে আইডেন্টিফিকেশন করা যায়, কোন সাবস্টেন্স ধরো সিম্পল টিএলসি করে আইডেন্টিফিকেশন করে, কোন সাবস্টেন্স দেখা যাচ্ছে যে তোমার আইআর করে আইডেন্টিফিকেশন করে, তারপরে কোনটা ধরো ইউবি মেজার করে এবং তার যে ল্যামডা ম্যাক্স, হ্যাঁ, অর্থাৎ অ্যাবজর্বেন্স ওয়েভলেন্থ যেটা, সেটা কম্পেয়ার করে আইডেন্টিফিকেশন করে। কোন সাবস্টেন্স দেখা যাচ্ছে যে এইচপিএলসি তে রান করায়, তারপরে তার যে রিটেনশন টাইম সেটা দেখেও আবার দেখা যাচ্ছে যে আইডেন্টিফিকেশন করে। সুতরাং লট অফ ওয়েজ আসলে কিভাবে যে ফার্মাসিউটিক্যাল গুডস গুলোকে আইডেন্টিফাই করা হয়। তবে সবগুলার ক্ষেত্রে যে জিনিসটা কমন, যে এগুলাকে তোমার স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করা। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার না করে আসলে কোনোভাবেই সুযোগ নেই। আমরা যতগুলা মেথডের কথাই বললাম, সবগুলাই কিন্তু দেখা যাচ্ছে কম্পারেটিভ স্টাডি। তো কম্পারেটিভ স্টাডি কি, যে ইফ ইউ মেজার দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড, ফর এক্সাম্পল দিস ইজ 100, সো তুমি যদি স্যাম্পলটাকে মেজার করে 100 পাও, তখন দেখা যাচ্ছে আমরা বলতে পারি যে দিস টু সাবস্টেন্স আছে। ভেরি সিমিলারলি টিএলসি তেও কিন্তু তাই। সো আমরা কমনলি এখানে যে কথাটা বলছি, যে এই আইডেন্টিফিকেশনটা আসলে কিভাবে করে, দিস ইজ নরমালি অ্যাচিভ বাই কম্পারিজন অফ এ প্রপার্টি অফ দ্য স্যাম্পল, দ্য স্পেকট্রাম, ক্রোমাটোগ্রাফিক বিহেভিয়ার, হ্যাঁ, অথবা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। এই যে কোনো একটা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে আলটিমেটলি তোমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট অথবা ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স সেগুলার আইডেন্টিফিকেশন কনফার্ম করা হয়ে থাকে। তো সেকেন্ড যেটা হচ্ছে, আমরা বললাম যে quantitative test for the impurities contents as well as the limit test for the control of the impurities। এখন প্রশ্ন আসতে পারে যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট গুলাতে তোমার ইম্পিউরিটির সোর্স আসলে কি। যখন একটা র মেটেরিয়াল বা ড্রাগ সাবস্টেন্স যখন হয়, তখন তার সঙ্গত কারণে যে কি ইম্পিউরিটিস আসলে এখানে হতে পারে। এখন আগে একটা সময় তোমার ড্রাগের মেইন সোর্স ছিল নেচার, হ্যাঁ, অর্থাৎ প্ল্যান্ট অথবা বিভিন্ন সোর্স, অ্যানিমেল বা বিভিন্ন সোর্স থেকে পেয়ে যেত। কিন্তু নাওয়াডেজ এখন কিন্তু আর সেই সুযোগ নাই। এখন তোমার সিনথেটিক কেমিস্ট্রি আছে, বায়োটেকনোলজি আছে। সো মোস্ট অফ দ্য ড্রাগস আর সিনথেসাইজড, অর্থাৎ ল্যাবরেটরিতে এগুলাকে সিনথেসিস করা হয়। এখন সিনথেসিস যখন করা হয়, তখন কিন্তু ভেরিয়াস মানে প্রোডাক্টের সাথে সাথে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি করতে পারে, তোমার কন্টামিনেশন হতে পারে, অথবা কোন একটা প্রোডাক্ট ফর্মেশনের পরে সেটা আবার ডেভেলপমেন্টের কি বলে জানি, সেখান থেকে ডিগ্রেডেশনের একটা ইস্যু থাকে। তো বিভিন্ন ভাবে আসলে ইম্পিউরিটিস গুলা তোমার র মেটেরিয়ালে আসতে পারে আর কি। তো এই র মেটেরিয়ালের ইম্পিউরিটিস গুলা কি কি এবং সেখানে কি পরিমাণ আছে সেটা ডিফাইন করতে হবে, এবং ওই মেথডটাকে অবশ্যই ভ্যালিডেট করে নিতে হবে যে না। কারণ আমরা তো জানি যে এই ইম্পিউরিটিস এর ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এই যে ড্রাগের সাইড ইফেক্ট গুলা মোস্টলি ডিপেন্ড করে হচ্ছে তোমার ইম্পিউরিটিস কন্টেন্টের, যদিও তোমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টেরও সাইড ইফেক্ট থাকে। সো টেস্টিং ফর দ্য ইম্পিউরিটিস ক্যান বি আইদার কোয়ান্টিটেটিভ অর লিমিট টেস্ট, যেটা কোয়ালিটেটিভ, আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, ফর দ্য ইম্পিউরিটি ইন এ স্যাম্পল, either either test is intended to accurately reflect the purity characteristics of the sample. So different validation characteristics are required for the quantitative test, than for the limit test। অর্থাৎ যেই কথাটা আমরা বলতে চাইছি, যে এই যে
ইম্পিউরিটি টেস্ট, হ্যাঁ, এগুলার বিভিন্ন ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স আমরা পরে পড়বো। কারণ যেহেতু ইম্পিউরিটিজ এর পরিমাণ খুব বেশি আসলে থাকে, হ্যাঁ, ধরো কোন একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যদি আমরা ইয়ে করে বলে যে না 99 পয়েন্ট সামথিং হইতে হবে তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তখন দেখা যাচ্ছে যে একাধিক ইম্পিউরিটিজ থাকলেও সেটার কন্টেন্ট ধরো কোনটা 0.01%, 0.03% বা এরকম, অর্থাৎ 1%-এর নিচেই দেখা যাচ্ছে ইউজুয়ালি। ফলে এত কম অ্যানালাইসিস করতে গেলে এই অ্যানালাইসিস গুলো আসলে অনেক বেশি রোবাস্ট না হলে দেখা যাচ্ছে অনেক সময় অ্যানালাইটিক্যাল রেজাল্ট গুলা কনসিস্টেন্ট হয় না। সেই জন্য একটা মেথড কতটা ভালো বা কতটা ভালো কাজ সেটা ভ্যালিডেশন করে নেয়, এবং এরপরে যেটা করা হয় তার অবটেইন ডাটা গুলা বিভিন্ন ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স সেগুলা দিয়ে আসলে করা হয় যে মেথডটা ওয়ার্কিং ওয়েল। হ্যাঁ, তো ফোর্থ যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট ফর দ্য অ্যাক্টিভ মোইটি ইন দ্য স্যাম্পল ড্রাগ সাবস্টেন্স অর ড্রাগ আদার সিলেক্টিভ কম্পোনেন্ট ইন দ্য ড্রাগ প্রোডাক্ট। তো এখানে দুইটা জিনিস যে আমরা বলি যে এর মধ্যে অ্যাক্টিভ কতটুকু আছে সেটাকে কনফার্ম করার জন্যই, তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কতটুকু থাকে সেটা কনফার্ম করার জন্য দেখা যাচ্ছে আমরা এখানে ইন্ডিভিজুয়ালি লিখেছি যে assay procedure are intended to measure the analyte present in the given sample. In contrast of this document, the assay represents the quantitative measurement of the measured component of the drug substance. অর্থাৎ ফিনিশ গুডের মধ্যে দেখা যাচ্ছে যে এটা কতটুক সেভাবেই আসলে দেখা যাচ্ছে ডকুমেন্টে থাকে যে এই প্রোডাক্টটার মধ্যে এত পার্সেন্ট বা এত মিলিগ্রাম আসলে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে। তোমরা যে জিনিসটা দেখতে পাও ফিনিশ গুডের উপরে যে প্যারাসিটামল 500, হ্যাঁ, এই ড্রাগসের এই এত মিলিগ্রাম, সেটা আসলে এভাবে মেনশন করা। তো একই রকম সিমিলার প্রসিডিউর ইজ অলসো অ্যাপ্লাইড ফর তোমার ওই র মেটেরিয়ালস এর ক্ষেত্রে, যে ওটাতে আসলে কত পার্সেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে আর কি, তো সেটাও এনশিওর করা হয় এবং এনশিওর করে ওই মেথডটাকে আসলে ভ্যালিডেট করে নিতে। তাছাড়া আরো কিছু মেথড আছে, যেমন তোমার ডিজুলেশন টেস্টিং। হ্যাঁ, ডিজুলেশন তো তোমরা তো ফার্মাকোলজি পড়েছো, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ড্রাগ তার প্রসেসের মধ্যে বা দেখা যাচ্ছে তার যদি কাইনেটিক্স পড়ো তখন তার প্রথম ইয়েটাই হচ্ছে যে ডিসইন্টিগ্রেশনের পরে ডিজুলেশন, দেয়ার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এন্ড ফাইনাল এক্সক্রিয়েশন আর কি। তো মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশন, সো ড্রাগটাকে ইফেক্টিভ এর জন্য তার প্রথম স্টেপটাই হচ্ছে তোমার আসলে ডিসইন্টিগ্রেশনের পরেই হচ্ছে ডিজুলেশন বা ব্লাডে তার অ্যাবজর্পশন আর কি। সুতরাং ওই মেথড গুলাকে করা হয়, তবে মেইন এমফাসিস দিয়ে দেখা যাচ্ছে ওই এই চারটা প্যারামিটার কি আসলে ভ্যালিডেট করে নিয়ে এই মেথডটাকে ইফেক্টিভ করা আগে এগুলাকে অবশ্যই করে নিতে হয় আর কি। সো আমরা যদি আবার আমাদের এই দুইটা স্লাইডকে সামারাইজ করি, যে মেথড ভ্যালিডেশন বলতে যে জিনিসটা বোঝায় যে কোন একটা মেথড ইফেক্টিভলি কাজ করছে কিনা সেটা সুইটেবিলিটি স্টাডি করার জন্য যখন একাধিকবার এগুলাকে একই রকম অ্যানালাইসিস করা হয় সেটাকে আমরা বলছি অ্যানালিটিক্যাল বা মেথড ভ্যালিডেশন আর কি। তো মেথড ভ্যালিডেশন চারটা প্রসিডিউরে বেশি করা হয়। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট, তারপরে অ্যাসে যেটা আমরা বললাম 4 নম্বরে, তারপরে ইম্পিউরিটিজ এর জন্য ইম্পিউরিটিজ কন্টেন্ট কি কি আছে, এন্ড দেন কত পার্সেন্ট বা কত কি পরিমাণ আছে সেগুলাকে কনফার্ম করার যে মেথড সেগুলাকে অবশ্যই ভ্যালিডেট করে। তো এখন একটা মেথডকে কখন ভ্যালিডেশন বা কখন করা হয়, হ্যাঁ, আচ্ছা এখানে আমি স্লাইডটা একটু ইয়েতে চলে আসছি নিয়ে। তো এখন মেথড ভ্যালিডেশনের যদি আমরা স্টেপ গুলো বলি, যে মেথড ভ্যালিডেশনের কি কি স্টেপ আসলে থাকে, তো একই রকম যে মূলত মেথড ভ্যালিডেশন, মেথড ডেভেলপমেন্ট করার পর ভ্যালিডেশনটা মূলত একটা অ্যানালাইসিস কি একাধিকবার করা। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি বলি যে মেথড ভ্যালিডেশন যেহেতু সবকিছুই রিটেন, ফার্মাসিউটিক্যাল যে জিনিসটা আমি দেখেছি যে যাই করা হয় কেন না হয় কেন সবগুলাই মোটামুটি রিটেন থাকে প্রসিডিউরগুলো। তো এখানেও একই রকম যে মেথড ভ্যালিডেশনের জন্য বা মেথড ভ্যালিডেশনের স্টেপ গুলো যদি আমরা বলি যে প্রসেসটা আসলে কি, মেথড ভ্যালিডেশন আসলে কিভাবে করে। সো ভ্যালিডেশন অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ এস্টাবলিশড থ্রু দ্য ল্যাবরেটরি রিসার্চ। হ্যাঁ, মূলত একটা অ্যানালাইসিস টোটালি করা হয় একাধিকবার এবং তখন তার সুইটেবিলিটি আসলে স্টাডি করা হয়। সো যদি মেথড ভ্যালিডেশন বা ল্যাবরেটরি অ্যানালাইসিস যদি আমরা বলি, তাহলে এগুলা দেখা যাচ্ছে 5টা ডিফারেন্ট স্টেপ থাকে। স্টেপগুলো আসলে আমরা নরমালি বুঝতেই পারি যে কোয়ালিফিকেশন অফ দ্য সিস্টেম, অর্থাৎ একটা অ্যানালাইসিস করতে যা লাগে আমরা যেটা বলেছিলাম যে বিশেষ করে আহ, এখানে লাগে অ্যানালিস্ট, হ্যাঁ,
দ্য কারেন্ট ইনস্ট্রাকশন থাকবে, অর্থাৎ অ্যানালাইসিসটা কে করবে, তারপরে তোমার তার ক্যাপাবিলিটিস গুলা কি কি, তারপর তার ফরগোয়িং ডকুমেন্টেশন, তারপরে কি ধরনের ইনস্ট্রুমেন্ট আসলে এখানে ইউজ করবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর প্রপার অথরাইজড প্রোটোকল আছে কিনা, প্রেসিড অফ স্ট্যান্ডার্ড। অর্থাৎ যেটা হয় যে কোনো একটা কোম্পানি বা ফার্মাসিউটিক্যালের এক্সপিরিয়েন্স এমপ্লয়ি গুলাই দেখা যাচ্ছে এই ভ্যালিডেশনের কাজ আসলে করে। সুতরাং সুইটেবিলিটি বলতে বা সিস্টেমের সুইটেবিলিটি বলতে এখানে রিলেভেন্ট যত লজিস্টিক সাপোর্ট আছে সবগুলাকে মিন করে। এর মধ্যে ইনস্ট্রুমেন্ট, তারপরে অ্যানালিস্ট, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশনও এখানে দেখা যাচ্ছে আগে এগুলা কনসিডার করা হয়ে থাকে আর কি। তারপরে প্রপার ডকুমেন্টেশন, তারপরে প্রোটোকল, সবগুলাই কনসিডারেশন। সো যখন তোমার সিস্টেমটা রেডি থাকে তখন তোমার দরকার স্যাম্পল। তো স্যাম্পল আসলে পেতে হলে যেটা করা হয় যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কে নেওয়াটাই বলে হচ্ছে তোমার স্যাম্পলিং। অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট তোমার আছে, তো সব তো অ্যানালাইসিস করা সম্ভব না, ওখান থেকে কোন একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে স্যাম্পলিং। তো স্যাম্পলিং এরও কিন্তু কিন্তু রিটেন প্রসিডিউর থাকে, যে তোমার 50টা, ধরো 50 বস্তার র মেটেরিয়াল আসবে, এখন 50 বস্তা থেকেই দেখা যাচ্ছে যে ওই অ্যানালাইসিস করা হয় না, সেখানে স্যাম্পলিং এরও কিন্তু একটা প্রসিডিউর আছে। তো পরের স্টেপটা যেটা হচ্ছে যে ওখান থেকে স্যাম্পল বা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলকে কালেকশন করা। এখন এই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কালেকশন করার মানে হচ্ছে যে তোমার এই স্যাম্পল অ্যানালাইসিস করলে তুমি ওভারঅল অর্থাৎ টোটাল স্যাম্পলের একটা প্রপার্টিজ বা আইডিয়া তুমি পাবা। So selection of a suitable sample বা sample technique is a significant importance since it gives the assurance that the sample chose is really illustrative all the material। কথাটা আমি যেটা তোমাকে বাংলায় বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি যে স্যাম্পল টুক নিবা যাতে ওভারঅল যে স্যাম্পল আছে সবটুকুর প্রপার্টিজ তুমি এটা দিয়ে মিন করতে পারো আর কি। সুতরাং স্যাম্পলিং এর জন্য বিভিন্ন মেথড আসলে সেগুলো আসলে ফলো করা হয়। তো প্রথম হচ্ছে সিস্টেমটাকে সুইটেবিলিটি এন্ড দেন স্যাম্পলিং। তো স্যাম্পলিং যখন তুমি স্যাম্পল পাইলা তারপরে যেটা হয় স্যাম্পল প্রিপারেশন। হ্যাঁ, সরি। তো তারপরে যেটা হয় যে স্যাম্পলটাকে প্রিপেয়ার করা। স্যাম্পল প্রিপারেশনটাই হচ্ছে আসলে মেইন স্টেপ, কারণ আহ, এটাই দেখা যাচ্ছে তোমার টোটাল কাজে 60 থেকে 80% কাজ হচ্ছে স্যাম্পল প্রিপারেশনটাই। তারপরে যখন অ্যানালাইসিস করতে যেই ইনস্ট্রুমেন্ট গুলা লাগে ওগুলাকে যখন রান করায় দেখা যায় তখন দেখা যাচ্ছে অ্যানালিস্টের তেমন কোনো খালি ডাটা অ্যানালাইসিসটাই হচ্ছে তখন, বা অ্যাসেসমেন্ট অফ দ্য ডাটাই সবচেয়ে বেশি থাকে। সো থার্ড স্টেপ আমরা যেটা বললাম যে প্রিপারেশন অফ দ্য স্যাম্পল ইজ এ কি কম্পোনেন্ট অফ দ্য ইফেক্টিভ মেথড ভ্যালিডেশন। Sample planning represents 60 to 80% of the work action or working expense in the investigative lab। যেটা বলছে হার্ড ওয়ার্ক 60 থেকে 80%, কারণ এবং এটা কিন্তু অ্যানালিস্টকেও আসলে এই স্যাম্পলটাকে অ্যানালাইসিস করার জন্য কোনো একটা ধরো মতো একটা লোককে লাগাই দিল যে না তুমি এটাকে অ্যানালাইসিস করা শুরু করতে হবে না। এখানে একজন এক্সপার্ট অ্যাজ ওয়েল এজ এক্সপার্টাইজ কোন একজনকে দিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে মেথড ভ্যালিডেশনের কাজগুলো করা। আগে তার ওই যে মেথড ডেভেলপমেন্টের কথা আমরা বলেছিলাম যে লেটেস্ট রিভিউ করে ওই স্যাম্পলের বা মেথডের যেই স্যাম্পল প্রিপারেশনের যেই প্রসিডিউর এটা ওয়েল রিটেন, হ্যাঁ, আমরা যে কথাটা বলতে পারি বা প্রপারলি ডকুমেন্টেড। তারপরে তোমার যেটা হয় ইনস্ট্রুমেন্ট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের একটা বড় অংশই আসলে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টে যে জিনিসটা হয় তিনটা জিনিস আসলে এখানে কনসিডার করা হয় বা থ্রি ফান্ডামেন্টাল। একটাকে বলে হচ্ছে তোমার ইনপুট, অর্থাৎ স্যাম্পলটাকে ইনস্ট্রুমেন্টে দেয়া, তারপরে এটাকে অ্যানালাইসিস এন্ড দেন আউটপুট আমরা যেটাকে দেখি, অর্থাৎ আউটপুট রেজাল্ট যেটা আমরা পাই। সুতরাং ইনস্ট্রুমেন্ট তার মতো অ্যানালাইসিস করে তোমাকে আলটিমেট রেজাল্টটা দেয় আর কি। সুতরাং যেটা হয় যে the selection of the specific analysis depends on the consideration, for example the chemical properties, তারপরে analytical species, the concentration of the analyte। এখানে বিভিন্ন জিনিস আসলে মেনশন করতে হয় যে তুমি স্যাম্পল অ্যানালাইসিস করার আগে ওই স্যাম্পলের প্রপার্টিস অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কোনো একটা ভোলাটাইল সাবস্টেন্স হয় তুমি যে ধরনের মেথড ইউজ করবা, যদি নন ভোলাটাইল হয় একই ধরনের মেথড আসলে বা একই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করার সুযোগ নেই, কারণ আমরা জানি যে ভোলাটাইল সাবস্টেন্স গুলো খুব সহজে ভেপোরাইজ হয়। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যদি হাই টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্স ভোলাটাইল
কিন্তু হাই সাবস্টেন্স টেম্পারেচার দেখা যাচ্ছে এগুলো আবার ডিকম্পোজ করে, তখন আবার দেখা যাচ্ছে যে টেম্পারেচার থাকে এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করতে পারবে না। ফর এক্সাম্পল জিসিতে তুমি ওটা সেপারেশন করতে পারবে না। আবার এমন যদি হয় যে কোন একটা পার্টিকুলার সলভেন্টের সাথে স্যাম্পলের রিয়েকশন হলো, ওই ধরনের স্যাম্পলকে আর সলভেন্টকে তোমার অ্যাভয়েড করতে হবে। লট অফ থিং কনসিডারেশন আসলে তখন ওই অ্যানালাইটিক্যাল মেথডের ক্ষেত্রে আসলে থাকে। আবার যেহেতু ফার্মাসিউটিক্যাল একটা বড় অংশ তোমার ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে এইচপিএলসি, সুতরাং ওই কলামের সুইটেবিলিটি ডিটেক্টর, হ্যাঁ, তারপরে স্যাম্পল স্পিড, বা আমরা যেটাকে বলি যে ওই ফ্লো রেট, হ্যাঁ, তোমার এইচপিএলসি যেটা বলে যে ফ্লো রেটটা কত হতে হবে, এ লট অফ থিংস আসলে কনসিডার করে স্যাম্পলকে অ্যানালাইসিস করা হয়। তো অ্যানালাইসিসের পরে যেটা হচ্ছে যে ওই অ্যানালাইট থেকে যে রেজাল্টটা পাওয়া যায় বা যে ডেটাটা পাওয়া যায় সেগুলাকে অ্যাসেসমেন্ট করা। অ্যাসেসমেন্ট করে যদি তার যে ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি মিট আপ করে, আমরা শেষের দিকে পড়বো, ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি মিট আপ করে, দেন আমরা বলতে পারি যে না এই মেথডটা পারফেক্ট অথবা ভ্যালিডেট ফর ইন্টেন্ডেড ইউজ আর কি। সো মেথড ভ্যালিডেশনের জন্য জাস্ট এগুলো আমরা যেটা বলি যে কাজ করতে যে সিকোয়েন্সিয়াল ইয়াগুলা, এগুলাই আসলে বই ওইভাবে মেনশন করেছে যে তাহলে মেথড ভ্যালিডেশনের জন্য পাঁচটা স্টেপ বা পাঁচটা পর্যায়ে আমরা বলতে পারি। একটা হচ্ছে সিস্টেমটা কোয়ালিফিকেশন স্টাডি, দেন স্যাম্পলিং, স্যাম্পল প্রিপারেশন, দেন স্যাম্পল অ্যানালাইসিস, ফাইনালি অবটেইন ডাটাকে অ্যানালাইসিস করেই আসলে কনফার্মেশন করা যে মেথডটা কাজ করছে, প্রপারলি কাজ করছে নাকি করছে। সেই হচ্ছে মেথড ভ্যালিডেশন প্রসিডিওর। এখন আমরা যদি বলি যে কখন আসলে মেথড ভ্যালিডেশনের দরকার হয়, প্রথমে আমরা বললাম কি কি ধরনের মেথডকে ভ্যালিডেশন করা হয়। দ্বিতীয়বার আমরা যেটা বললাম যে একটা মেথড ভ্যালিডেশন করতে গেলে কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমাদেরকে যেতে হয় আর কি। এখন আমরা যেটা দেখতে চাই যে কখন একটা মেথড, সব সব মেথডই কি আসলে ভ্যালিডেশন করা হয় না। মেথড ভ্যালিডেশনের জন্য কতগুলো ইয়ে থাকে যে এই ধরনের মেথড গুলাকে জোর দিয়ে আসলে ভ্যালিডেশন করা। একটা যেমন নিউ মেথড, হ্যাঁ, যখন নতুন একটা মেথড ল্যাবরেটরিতে ডেভেলপ হয়, when a new analytical method is developed, validation is essential, হ্যাঁ, for its suitability, হ্যাঁ, সুইটেবিলিটির জন্য দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন একটা মেথড ডেভেলপ হইলে এটাকে অবশ্যই ভ্যালিডেশন করতে হবে, আইদার এগুলাকে কোনোভাবে ইউজ করা যাবে না, আমরা প্রথমে আসলে পড়েছি আর কি। সো দ্বিতীয় হচ্ছে যে এস্টাবলিশ মেথড ইন দ্য ডিফারেন্ট ল্যাব। আমরা আরেকটা মেথড ডেভেলপমেন্টের সময় বলছিলাম যে এটাকে ট্রান্সফার করা টু আদার ল্যাব। তো এমন যদি হয় যে অন্য ল্যাবরেটরি থেকে মেথডটাকে নিয়ে আসা, তখন এনে কিন্তু আবার ওইটাকে অবশ্যই ভ্যালিডেশন করতে হবে আর কি। আমাদের কন্ডিশন, অর্থাৎ যারা নিয়ে আসবে তাদের নিজস্ব কন্ডিশনে এটাকে একাধিকবার বিভিন্ন কন্ডিশনে স্টাডি করে যদি রেজাল্ট কনসিস্টেন্ট হয়, তখনই দেখা যাচ্ছে এই ল্যাবরেটরিতে এগুলো ইউজ করার সুযোগ আছে। সো when established method are in the different laboratories or the different analysts, হ্যাঁ, ভ্যালিডেশন মে বি রিকোয়ার্ড টু এনশিওর দ্য কনসিস্টেন্সি। তারপরে রেগুলেটরি রিকোয়ারমেন্ট, যেমন এফডিএ, তোমরা জানো এফডিএ মানে হচ্ছে যে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মূলত এটা মানে ইউনাইটেড স্টেটের ইয়ে। তারপর ইউএসপি এরও কিছু রেগুলেটরি ইয়ে থাকে, ইউএসপি তো বুঝোই যে ফার্মাকপি আর কি ওদের। তারপরে আইসিএইচ, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হার্মোনাইজেশন অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, মনে হয় সেটা একটা রেগুলেটরি বডি। সুতরাং এই ধরনের রেগুলেটরি বডি থেকে যখন তুমি মেথডটাকে অ্যাপ্রুভ করাতে চাও, তখন দেখা যাচ্ছে অবশ্যই এগুলার বা ওরা অ্যাপ্রুভ করাইতে না চাইলেও যদি ওই ওদের তোমার কোম্পানির অ্যাপ্রুভাল চাইতে গেলে আলটিমেটলি দেখা যাচ্ছে এগুলার ভ্যালিডেশন অবশ্যই শো করতে হবে। তারপরে চেঞ্জিং দ্য মেথড, অর্থাৎ যদি এমন হয় যে না মেথড যা মেনশন করেছে এগুলার প্রপার সাপ্লাই দেওয়া যাচ্ছে না, যে এখানে এই সলভেন্ট ইউজ করছে, আমরা স্পেসিতে অন্য একটা সলভেন্ট ইউজ করতে চাই, তখন দেখা যাচ্ছে ওটা দিয়ে আবার ভ্যালিডেশন করে না নিয়ে কোনোভাবে ইউজ করা যাবে না। সুতরাং কোনো এক্সিস্টিং মেথডে যদি কোনো ধরনের সিম্পল চেঞ্জ হয়, তখনই আবার মেথডটাকে ভ্যালিডেশনের দরকার। So when modification are made to existing method, validation may be needed to assess the impact of those changes. সুতরাং এইসব কারণে এখানে আমরা মেইনলি চারটা কারণকে এমফাসাইজ করেছি, যে যখন কোনো একটা নতুন মেথড হয়, যখন কোনো একটা এস্টাবলিশড মেথড অন্য ল্যাব থেকে নিয়ে আসা অথবা অন্য ল্যাবে নিয়ে এটাকে আবার অ্যানালাইসিস করা, আবার রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুসারে অনেক সময় করা হয়ে থাকে, অথবা এক্সিস্টিং মেথডকে যদি কোনো ধরনের চেঞ্জ করা হয়, তখনও দেখা যাচ্ছে মেথড ভ্যালিডেশন জরুরি হয়ে পড়ে আর কি। সো যদি এইসব কারণে দেখা যাচ্ছে এক্সিস্টিং মেথড গুলোকে আবার বা নতুন একটা মেথডকে ভ্যালিডেশন করা হয়ে থাকে। সো এখন ভ্যালিডেশন করলে লাভ আসলে কি, হ্যাঁ, একটা মেথডকে ভ্যালিডেশন করে তার অ্যাডভান্টেজ গুলা কি কি,
যেমন এখানে দেখো কয়েকটা জিনিস আমরা বলেছি যে the major advantages of the method validation are listed, হ্যাঁ, as যেমন improve quality আর কি। Validation ensures the analytical results are accurate and reliable, হ্যাঁ, যখন মেথড ভ্যালিডেট থাকে তখন তার থেকে যে রেজাল্ট পাওয়া যায় সেটা সম্পর্কে একটা সার্টিনিটি আর কি, যে তোমার অ্যাকুরেট এবং রিলায়েবল একটা রেজাল্ট পাওয়া যাবে, কন্ট্রিবিউটিং টু দ্য হায়ার কোয়ালিটি প্রোডাক্ট এন্ড প্রসেসেস। দ্বিতীয়টা আমরা যেটা বললাম, রিডিউস আনসার্টিনিটি, অর্থাৎ অ্যানালাইসিস করার পরে যদি তোমার কনফিউশন তৈরি হয় যে না, যে রেজাল্টটা পাইলাম সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল, তখন দেখা যাচ্ছে আসলে এটা ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করা যায় না। কি জন্য মেথড ভ্যালিডেশন করে যেটা হয় যে এটা কি করে, তোমার আনসার্টেনিটিটা কমে। সো ভ্যালিডেশন হেল্পস টু মিনিমাইজ দ্য আনসার্টেনিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যানালাইটিক্যাল মেজারমেন্ট, প্রোভাইডিং দ্য মোর কনফিডেন্স ইন দ্য রেজাল্ট। হ্যাঁ, সুতরাং যে অবটেইন রেজাল্টটা সেটা আসলে দেখা যাচ্ছে যে ইউ ক্যান গেট বা ইউ ক্যান প্রোভাইড ইট উইথ দ্য হাই কনফিডেন্স। তো ডাটা কম্পারেবিলিটি, অর্থাৎ ভ্যালিডেট মেথড থেকে যখন তুমি কোনো একটা রেজাল্ট পাও, দেখা যাচ্ছে যদি তুমি এটাকে কোনো অন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করো, দেখা যাচ্ছে দে উইল বি ভেরি সিমিলার। একই রকম যে যদি তোমার মেথড ভ্যালিডেশন থাকে তাহলে রেগুলেটরি কমপ্লায়েন্স বা তাদের যে ডিমান্ড সেগুলো তুমি খুব সহজেই ফিল করতে পারো, এবং সেখান থেকে যদি রেগুলেটরি কমপ্লায়েন্স হয় তাহলে দেখা যাচ্ছে ল্যাবরেটরিগুলার অ্যাক্রিডিয়েশন। অ্যাক্রিডিয়েশন বলতে যেটা আসলে মিন করে যে সার্টিফিকেশন, যে কোনো একটা ইয়ে বলে দিল যে না, এখানকার অ্যানালাইটিক্যাল মেথড এবং ল্যাবরেটরির কাজগুলা মানে আপ টু ডেট, অথবা তোমাকে বলে দিল যে আর মানে কি বলে তার থেকে অবটেন রেজাল্ট গুলা সুইটেবল, রিলায়েবল, হ্যাঁ, এবং তাদের অ্যাসেসমেন্ট গুলো অর্থাৎ কারেক্ট বা অ্যাকিউরেট, ওটাই আসলে অ্যাক্রিডিয়েশন। বা তাদের আসলে একবারে বাংলা শব্দটা আমি বুঝতে পারছি না, তবে মূলত একটা সার্টিফিকেশন যে এখানকার অবটেন রেজাল্ট গুলা মোটামুটি মোরালি কি বলে মোস্টলি অ্যাকসেপ্টেবল এবং রিলায়েবল। সো এই জিনিসগুলো আলটিমেটলি থাকতে পারে যে মেথড। এখানে আমরা অনেকগুলো জিনিস বলেছি মেথড ভ্যালিডেশন, তো পরীক্ষা থাকবেই, হ্যাঁ, কোনো না কোনো একটা কোশ্চেন। তোমরা আরেকটু ডিটেল যদি তোমরা বইগুলো দেখো ওখান থেকে আলটিমেটলি পাবা। তো এখন কথাটা হচ্ছে, একটু আগে আমরা যে কথাটা বলছিলাম যে মেথড ভ্যালিডেশন করা এবং মেথড রেজাল্ট অবটেইন হওয়ার পরে এই জিনিসগুলাকে আলটিমেটলি নিশ্চিত করার জন্য কতগুলা ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স বা পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স মেনশন করা হয়ে থাকে আর কি। তো একটা মেথড ডেভেলপমেন্ট বা ভ্যালিডেশনের পরে এই ক্যারেক্টারিস্টিক্স গুলাকে অ্যানালাইসিস করে বোঝা যায় যে মেথডটার মানে পারফেক্টনেস। So a method performance characteristics is defined by the important individual characteristics. তো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে যেমন তোমার আমরা বললাম অ্যাকিউরেসি, তারপরে প্রিসিশন, তারপরে স্পেসিফিসিটি, লিনিয়ারিটি, তারপরে রেঞ্জ, লিমিট অফ ডিটেকশন, লিমিট অফ কোয়ান্টিফিকেশন, তারপরে প্রোগ্রিনেস, তারপরে রবাস্টনেস, তারপরে সেন্সিটিভিটি। অর্থাৎ এই প্রত্যেকটা প্রপার্টিজ কে আসলে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করে ফাইনালি ওই মেথড সম্পর্কে আমরা আসলে কনক্লুশন করতে পারি বা ভ্যালিডেট আর কি, যে ওই মেথড আর ওয়ার্কিং পারফেক্টলি আর কি। তো যেহেতু এই মেথড গুলো আমাদের নেক্সট ক্লাসের কন্টেন্ট, আমি মনে হয় আজকে এখানেই শেষ করে দিই আর কি। হ্যাঁ, বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো না। ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। এখন আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম আর কি, যদি তোমাদের কারো কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আসলে এই জিনিসগুলা তোমরা ফার্মাসিতে, আমার ধারণা যারা ফার্মাসি স্টুডেন্ট, এগুলা তোমরা রেগুলারলি ফেস করছো, তাই না? এখানে জাস্ট ডকুমেন্টেড, অথবা আমার ধারণা প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের এই সম্পর্কে ডিসকাশন ছিল যে মেথড ডেভেলপ কিভাবে করে, তারপরে মেথড ভ্যালিডেশন কিভাবে করে, হ্যাঁ, এবং ভ্যালিডেশনের ইম্পর্টেন্স আসলে কি, আমরা এই জিনিসগুলো তো আসলে আজকে করেছি। নেক্সট ক্লাসে আমরা ভ্যালিডেশন ক্যারেক্টারিস্টিক্স অথবা পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা ওই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক যেগুলো বললাম এগুলা ইন্ডিভিজুয়ালি আসলে আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি। আর স্যার হাজিরাটা আজকে, হ্যাঁ বল। স্যার আমাদের কি স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে? আমি তোমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিব আর কি, হ্যাঁ, ক্লাসের যেদিন তোমাদের সাথে দেখা হবে আমি প্রিন্ট করে দিয়ে দিব। জি স্যার। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি ওই যে তোমার জুম থেকে ইয়া করা যায়, হ্যাঁ, যে কারা কারা জয়েন করছিল আমি ওইটা নিয়ে নিব আর কি।
ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করে দিব। জি স্যার, শেষ করতে পেরেছি। তো ঠিক আছে।